একটি দেশ, একটি জাতি, আর তার পেছনে থাকে এক একটি ইতিহাস। প্রতিটি ইতিহাসের সাক্ষী থাকে তার জনগণ, এবং প্রতিটি ইতিহাসের মহানায়ক হিসেবে থাকেন একজন অগ্রদূত, একজন মনীষী, কিংবা একজন যোদ্ধা, কিংবা সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন মানুষ। বাংলাদেশি এবং বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি গণতন্ত্রের সকল কিছুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঠিক সেভাবে জড়িয়ে আছে। 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে যে ছেলেটির জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 96 বছর আগে, কে জানতো সে ছেলেটির হাত ধরে আসবে একটি সোনালী ভোর, একটি সুন্দর স্বপ্ন, একটি দেশ। তবে তার পূর্বাভাস পাওয়া গিয়েছিল কিন্তু অনেক আগেই। ছাত্রাবস্থা থেকেই শেখ মুজিব ছিলেন যথেষ্ট স্বাধীনচেতা, এবং তার নেতৃত্ব গুণাবলী সকলের দৃষ্টি আকর্ষণ করতে যথেষ্ট ছিল। জীবনব্যাপী যে মানুষের সংগ্রাম, তার জীবনব্যাপী সংগ্রামের ঘটনা কখনো বলে শেষ করা যায় না, কিংবা যায় না তার পরিসমাপ্তি টেনে নতুন ইতিহাস রচনার। মুজিব যেটি পেরেছিলেন তার সারা জীবনের সমস্ত ঘটনা যতটুকু সম্ভব লিখে গিয়েছিলেন তার অসমাপ্ত আত্মজীবনীতে, যা আমরা এখন আমাদের হাতের মুঠোয় পেয়েছি। মুজিব এমন একজন মহানায়ক যাকে নিয়ে গবেষণা করা যায় অনেকটা বছর, অনেকটা সময়। আমরা যদি তার ছাত্রাবস্থা, আমরা যদি তার রাজনৈতিক জীবন, 69-এর গণ অভ্যুত্থান, কিংবা 71-এর 25শে মার্চ তার গ্রেফতার পর্যন্ত জীবন আলেখ্য নিয়ে চিন্তা করি, তার জীবনের প্রতিটি পর্যায়ে রয়েছে সাহসিকতা এবং স্বাধীনচেতা মনোভাব। বিস্তৃত রাজনৈতিক জীবন তাকে দিয়েছিল নতুন মাত্রা। বাংলাদেশি গণতন্ত্রে সৃষ্টি করেছিলেন তিনি নতুন কবিতা। আমরা যদি তার বৈদেশিক সম্পর্ক, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক, আমাদের প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক বিবেচনা করি, সেক্ষেত্রেও শেখ মুজিব রচনা করেছিলেন নতুন অধ্যায়। শেখ মুজিব এমন একজন শক্তিশালী নেতা ছিলেন যাকে গ্রেফতারের পরও তাকে দাবিয়ে রাখা যায়নি মানুষের অন্তর থেকে। একটি মানুষ কারাগারে থেকেও প্রতিটি যোদ্ধার মনে সৃষ্টি করেছিলেন তার স্বাধীনতার বীজের বংশ। আমরা যদি খেয়াল করে দেখি, শেখ মুজিবুর রহমানের প্রতিটি ভাষণ, যুদ্ধ পূর্ববর্তীকালের প্রতিটি কথা এক একটি স্বাধীনতার ডাক। সেক্ষেত্রে 7ই মার্চের ভাষণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাষণ। স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। 25শে মার্চে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের পর উত্তাল হয়ে ওঠে দেশ, এবং পরদিন থেকেই মোটামুটি শুরু হয়ে যায় 71 সালের সেই স্বাধীনতার যুদ্ধ। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমাদের যে অর্জিত স্বাধীনতা,
তার স্বাদ শেখ মুজিবকে নিয়ে বাঙালি জাতির পেতে একটু দেরি হয়ে যায়। 10ই জানুয়ারি তার প্রিয় স্বদেশের বুকে প্রত্যাবর্তন করেন শেখ মুজিব। সেই স্বাধীনতার আনন্দ শেখ মুজিব বয়ে যেতে পারেননি খুব বেশি দিন। 1975 সালের 15ই আগস্ট আসে সেই বিভীষিকাময় কালো রাত। সপরিবারে যে রাতে হত্যা করা হয় বাংলাদেশে গণতন্ত্র, বাংলাদেশি স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সমস্ত পরিবার। আমরা চেষ্টা করেছি আমাদের সুপরিচিত এই টাঙ্গাইল শহরের কিছু জায়গায় শেখ মুজিবের আদর্শ, তার চেতনা এবং তার সম্পর্কিত কিছু মানুষের কথা শুনতে। আমরা চেষ্টা করেছি আমাদের স্বল্প পরিসরে শেখ মুজিবকে বের করে নিয়ে আসতে তাদের অন্তরের সুন্দর কথাগুলো থেকে। আমাদের বর্তমান প্রজন্ম তাকে কিভাবে দেখছে, কিভাবে দেখছেন আমাদের বর্তমান রাজনীতিবিদরা, কিংবা কিভাবে দেখছে আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আমরা সেটাই খুঁজে বের করতে চেয়েছি আমাদের কিছু নির্দিষ্ট প্রশ্নোত্তরের মাধ্যমে। আসুন দেখা যাক কেমন ছিল সেই ঘটনাগুলো। শেখ মুজিবুর রহমান, তাকে আপনি কি নামে ডাকতে পছন্দ করেন? কি নামে ডাকতে ভালো লাগে? আমার কি নামে ডাকতে ভালো লাগে? আমি ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি, বঙ্গবন্ধুকে নাকি ছোটবেলায় খোকা বলে ডাকা হতো। তো আমি যদি ডাকার সুযোগ পেতাম তাহলে একবার আমি তাকে খোকা বলে ডাকতাম। শেখ মুজিবুর রহমানকে আপনি কি নামে ডাকতে পছন্দ করেন? জাতির জনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ আমরা আমাদের জীবনে কতটুকু প্রতিফলিত করতে পারছি? ওনার রাজনৈতিক আদর্শ আমরা অনুসরণ করছি, অনুকরণ করছি, কিন্তু তারপরও হাজার বছরে আরেকটি বঙ্গবন্ধু আর বাংলাদেশে সৃষ্টি হবে না। বঙ্গবন্ধু একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তিনি তার আদর্শ রেখে গেছেন আমাদের কাছে। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়ে তোলার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বলে আপনি কোনটিকে মনে করছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বঙ্গবন্ধুর সারা জীবনের উল্লেখযোগ্য ঘটনা অনেক। তার মধ্যে আমি সবচেয়ে মনে করি 25শে মার্চ 1971 সালে কালো রাত্রিতে যখন সারা দেশব্যাপী পাকিস্তানি সামরিক জান্তারা বর্বর হামলা চালায়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 15ই আগস্ট তার মৃত্যু দিনটা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি বলে মনে করেন? 7ই মার্চের ভাষণ। আমার কাছে চুম্বক অংশ যেটা মনে হয়েছে, শেষের যে কথাটা ছিল, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সে জিনিসটা আমার মনে হয়েছে সেদিন যে 10 লাখ মানুষ সমবেত হয়েছিল, মানুষের গায়ে একেবারে কাটা দিয়ে গেছে। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখিনী অস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছেন। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইয়েরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে?
আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা বাড়াকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপরে বিশ্বাস। আচ্ছা, আমি জানি যে আপনি ৭১ সালে ছিলেন এবং তৎকালীন সময় বঙ্গবন্ধু সম্পর্কে আপনি জানেন যে উনি জীবিত ছিলেন তখন। ওনার সম্পর্কে ঠিক কতটুকু জানেন আমাদেরকে বলেন। তখন আমরা সবেমাত্র বাচ্চাগুলো ছিলাম, তো ওইখানেই পড়ি। মোটামুটি ভালোই ছিলেন, জাতির জন্য অনেক ইটি করছেন, নেতৃত্ব দিচ্ছেন, সংগ্রাম সংগ্রাম করছেন। মুক্তিবাহিনী ছিল, মুক্তিবাহিনীদের সাহায্য সহযোগিতা আমরা করছি। ওনার মৃত্যু সম্পর্কে কি জানেন? ওনাকে যে 15 আগস্ট হত্যা করা হলো, হত্যা সম্বন্ধে আমরা খালি সকালবেলায় নিউজে শুনছি, তাছাড়া আর বিস্তারিত কিছু আমরা জানি না বা শুনবো। এমনিতে মানে আপনাদের এলাকায় এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া হয়েছিল কিনা বা এরকম কিছু? না, আমরা ওনার মৃত্যুতে সবাই মর্মাহত ছিলাম, এমনকি সবাই শোক প্রকাশ করছে। টাঙ্গাইলে কখনো উনি আসছিলেন বা দেখা হয়েছিল কি আপনার সাথে? টাঙ্গাইলে আসছে, তবে দেখছি ততটুকু স্মরণ নাই। স্টেডিয়ামে মৌলানা ভাসানী সাহেবের সাথে 7ই মার্চের ভাষণ শুনছেন? এবারের সংগ্রাম, হ্যাঁ, 7ই মার্চের ভাষণ টাষণ শুনছেন। ভাষণটা কেমন লাগছে আপনার? ভাষণ ভালো লাগছে, আমাদের জন্য যে উনি করণীয় যা করছেন তাতে ভালোই লাগছে। বর্তমানে আমরা তাকে কতটুকু স্মরণ করতে পারছি? আসলে বাংলাদেশকে স্মরণ করতে গেলে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে হবে। না হয় এরকম হতো তাহলে মানে ভালো হতো যে বঙ্গবন্ধু কোনো দলের না, বঙ্গবন্ধু হচ্ছে সমগ্র জাতির, সমগ্র দলের, সব দলের, সমগ্র বাঙালি মানুষের একজন নেতা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু এবং জাতির পিতা বঙ্গবন্ধু। যদি ব্যাপারটা এরকম হতো, এরকমভাবে যদি মনে রাখতে পারতাম, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হতো। আমরা এখন তাকে কতটুকু স্মরণ করতে পারছি? স্মরণ করতে পারছি, অ্যাকচুয়ালি সবাই আমরা স্মরণ করি ওনাকে, উনি যে অবদানটা রেখেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামে। আমি আমার চোখে কখনো তাকে দেখি নাই, বাট তার ভাষণ বা তার কথা শুনে আমার কিছু করার না জাগে। বর্তমান প্রজন্মে একটা রাজনৈতিক সচেতন কর্মী পাওয়া তো খুব কঠিন। আমরা যখন বাংলাদেশ ছাত্রলীগ করতাম এবং আমাদের পূর্ববর্তী জেনারেশন যখন ছাত্রলীগের কর্মী ছিল, তখন তাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা আজকের ছাত্রলীগের কর্মীদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা এক নয়। তারপরেও আমি আশাবাদী যে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মজীবন যদি কেউ
জানার চেষ্টা করে, তাহলে একজন রাজনৈতিক কর্মী আংশিক হলেও দেশবাসীর জন্য, সংগঠনের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমি মনে করি। 100 বছর পরে তার অবস্থানটা কোথায় দাঁড়াতে পারে? এটা নির্ভর করছে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে ইতিহাসটা জানাবো এটার উপর ডিপেন্ড করবে। তবে অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততদিন অবশ্যই থাকবে। 100 বছর পরে তার অবস্থানটা কোথায় থাকতে পারে বলে মনে করেন? তার অবস্থান যা ছিল তা থাকবে এবং 100 বছর পরেও তাই। 100 বছর পরে তাকে আমরা কতটুকু অবস্থানে নিয়ে যেতে পারবো? ওইটা আমাদের উপর নির্ভর করে, আমাদের নতুন প্রজন্মরা কিভাবে স্মরণ করবে ওইটার উপর নির্ভর করে। প্রতিদিন সূর্য ওঠে বাংলাদেশের আকাশে। এই সূর্য লাল, এই সূর্যের আলোর প্রতিটি কণায় লেখা থাকে শেখ মুজিবুর রহমানের নাম। থাকবে আজ, আগামীকাল, সহস্র বছর। সেটি হারাতে দেবে না এই প্রজন্ম। হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়া, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।